খেলাটি আমারও দেখার সুযোগ হয়েছে। তবে পুরোটা দেখতে পারিনি। আমি শেষ অর্ধটা দেখেছি। আমার কাছেও কিছুটা সন্দেহ লেগেছে। কারণ যখন ৩ জন রেফারি বিষয়টাকে বৈধতা দিল, সাইড রেফারি যখন অফসাইডের কোনো সংকেত দিল না। মূল রেফারিও যখন এটাকে গোল সম্বোধন মানে গোল কনফার্ম করলেন, আমরা দেখলাম মিশর এটাকে নিয়ে বেশ প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত ভিআর পদ্ধতিতে এসে অফসাইডের ঘোষণা আনলো। ইরান যে উদযাপনটা করছিল সেই উদযাপনটাকে একেবারে মাটি করে দিয়েছে। খুব আহত হয়েছি, ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি। শেষে যে পিকচারটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতায় অর্থাৎ খেলার দৃশ্যায়নটাকে যেই গ্রাফিক্স বা ভিজিআরডির মাধ্যমে যে পিকচারটিকে শনাক্ত করা হয়েছে, কয়েক সেমি আমরা যারা কাজ করি কারণ ১০০ তা ২০০ তা বলে না? ১ ইঞ্চি ১.৫ ইঞ্চি এইটুকুকে মার্ক করে এটাকে অফসাইড ধরা হয়েছে। অথচ বিশ্বকাপের এই ম্যাচে এরকম ভুরি, ভুরি গোলকে গোল হিসেবে কনফার্ম করা হয়েছে। কেন যেন মনে হয় যে ইরানকে পরাজিত করার জন্য উপর থেকে কোনো বড় নির্দেশনা ছিল। যে গোলটা ৯০ মিনিটে একদম খেলার শেষ মিনিটে ৯২ মিনিট বলা যায়। ৯০ মিনিট শেষ হয়ে প্রায় ২ মিনিট অতিক্রম করে বা ২.৫ মিনিট অতিক্রম করে ৯০ মিনিটে শেষ, ২.৫ মিনিট অতিরিক্ত মানে ৫ মিনিটের বা ৭ মিনিটের ২.৫ মিনিট শেষ। সেই সময়টিতে এসে ইরান একটা দুর্দান্ত গোল দেয়। ঠিক ডি বক্সের মধ্যে এলোমেলো একটা পাসিং চলে। সেখানে দেখা যাচ্ছে বারবারই যখন গোল পজিশনটা যখন গোলটা দেয়া হয় ইরানের পক্ষ থেকে, তখন ডি বক্সের মধ্যে ৩ জন মিশরের প্লেয়ার লাল জার্সি পরা তারা ঢুকে পড়ে। কিন্তু কোন সময়টাকে নির্ধারণ করে এটাকে ভিআরে অফসাইড ধরা হয়েছে ঠিক বুঝে উঠতে পারিনি। আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে, ইরানকে ইচ্ছাকৃত পরাজিত করা হয়েছে এবং পুরো গ্যালারিতে একটা শোকের আবহ দেখলাম। কারণ ইরান এই উদযাপনটা করছিল এবং সাম্প্রতিক সময় আমেরিকা ইসরায়েলকে একটা ভালো ধোলাই দিয়ে ইরান যে বিজয়টা পেয়েছিল, সেজন্য পৃথিবীর বহু দেশের মানুষ ইরানকে ভালোবাসে। ইভেন আমেরিকানরাও ইরানকে ভালোবাসে, জানেন আপনি? বিশাল সংখ্যক। এবং মাঠে যারা খেলা দেখতে এসছেন, একটা বিশাল ইরানি সমর্থক গ্রুপ। তারা ইরানের জনগণ বিষয়টা এরকম না। পৃথিবীর বিভিন্ন দেশের তারাও কেঁদেছেন এই দৃশ্যটা দেখে। আমিও সত্যিকার অর্থে খুব ব্যথিত হয়েছি। দর্শক, আসেন আজকের মূল খবরে চলে যাই। যেহেতু খেলা নিয়ে এই বিষয়টি নয়, এখানে অনেক নিয়ম-কানুন থাকে। সব নিয়ম হয়তো আমি জানি না। আমেরিকা এবং ইরানের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সূত্রপাতটা হরমুজ প্রণালীতে একটি জাহাজকে ঘিরে। সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালীতে এসে ইরান যে নির্ধারিত রুট বলে দিয়েছে, অর্থাৎ এখানে যে জাহাজগুলো আসা যাওয়া করবে তার জন্য ইরান নির্ধারিত একটি রুট বলে দিয়েছে। তার বাইরে হয়তো মাইন পোতা থাকতে পারে বা বাইরে কোনো কারণে কেউ অ্যাটাক করতে পারে, করে ইরানের নাম দিতে পারে। যেই জন্য সকল জাহাজকে একটা নির্ধারিত রুটের ম্যাপ তৈরি করে দিয়েছে ইরান যে তোমরা এখান দিয়ে যাবে। এই সময়টিতে আমরা তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারণ এই জায়গাটুকুর নিরাপত্তার জন্য আমরা আমাদের নৌবাহিনীকে মোতায়েন রেখেছি। কিন্তু রহস্যজনক কারণে সেই জাহাজটি ইরানের নির্দেশ ফলো করে না, অমান্য করে। ইরান বারবারই বলে যে মানে ইরান ওই জাহাজটিকে বারবার সংকেত দেয়, তুমি নির্ধারিত পথে আসো। জাহাজটি নির্ধারিত পথে না এসে উল্টো পথে আসে। আবারও ইরান সংকেত দেয়, আবারও সেই জাহাজটি সংকেত অমান্য করে। পরপর ৪ বার সেই জাহাজটিকে ইরান সংকেত দেওয়ার পর সেই জাহাজটিতে ড্রোন অ্যাটাক হয়। এখনো ইরান অ্যাডমিট করেনি যে তারা অ্যাটাকটি করেছে, বাট সেই জাহাজটিতে অ্যাটাক হয়। তবে ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে এটি ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ আমেরিকা এই যুদ্ধে বা আমেরিকার কোনো ইন্ধনদাতারা সেই জাহাজটিতে ড্রোন অ্যাটাক করে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরিতে এই ফলস ফ্ল্যাগ অপারেশন করে থাকতে পারে। যখনই জাহাজটিতে অ্যাটাক হয়, সেই জাহাজটির পক্ষ থেকে আমেরিকাকে জানানো হয় যে আমাদের উপর অ্যাটাক হয়েছে। খুব আশ্চর্যজনক একটা বিষয়, জাহাজটি মার্কিন জাহাজ নয়, এটি সিঙ্গাপুরের জাহাজ। সিঙ্গাপুরের জাহাজে আক্রমণের সঙ্গে সঙ্গে সিরি জেলাতে অর্থাৎ ইরানের
বন্দরের কাছাকাছি যেই অঞ্চল তার মধ্যে সিরি নামক একটি জায়গা আছে, সেখানে ড্রোন এবং মিসাইল দিয়ে আমেরিকা ইরানের মধ্যে রাডার সিস্টেম শুরু করে কয়েকটি জায়গায় অ্যাটাক চালায়। যখনই এই অ্যাটাকটা চালানো হয়, পাল্টা আমেরিকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৩টি দেশে আবার ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালায়। দুটো প্রশ্ন উঠে আসতে পারে এখানে। এক, যে সিঙ্গাপুরের জাহাজটিতে ড্রোন অ্যাটাকটি এখনো কনফার্ম নয় কারা করেছে, কারণ আমেরিকা ইরানকে দায়ী করলে ইরান বলেনি যে তারা এটি করেছে। এবং এত দ্রুত রিয়েক্টটা আমেরিকা কেন করলো? তার মানে কি আমেরিকা এরকম কিছুর একটা অপেক্ষা ছিল? এক। ২ নম্বর, যদি হরমুজে ড্রোন অ্যাটাক হয় তাহলে সিরির রাডার সিস্টেম কিংবা ইরানের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক টার্গেট বা পোস্টকে টার্গেট করলো কেন মার্কিন ড্রোন এবং যুদ্ধ বিমান, এবং একাধিক স্পটে অ্যাটাক করেছে। যদিও ইরান বলছে যে তারা প্রতিটা অ্যাটাক প্রতিহত করেছে। ইরান বলছে মার্কিন এই অ্যাটাকগুলো তারা প্রতিহত করেছে, তাদের বড় কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি ইরান সঙ্গে সঙ্গে মার্কিন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতে বড়সড় মিসাইলের ঝড় বইয়ে দেয়। কিছু কিছু মাধ্যম বলছে যে ইরানে যে অ্যাটাক হয়েছে, ইরান যে প্রতিহত করেছে, পাল্টা আমেরিকার উপর যে অ্যাটাক হয়েছে সেটা খুব বড় সড়ো না, কেউ বলছে। আবার কেউ বলছে না বড় সড়ো করেছে, কিন্তু আমেরিকানরা স্বীকার করছে না। আমেরিকারা পূর্বেও স্বীকার করেনি, এখনো করছে না। তার মানে দুপক্ষের মধ্যে আবারও ড্রোন এবং মিসাইলের মাধ্যমে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে গেল। এবং আমেরিকার যে ঘাঁটিগুলোকে টার্গেট করা হলো তার ক্ষয়ক্ষতির খবর এখন আমাদের হাতে আসেনি, পরক্ষণে হয়তো আমরা জানাতে পারবো। ২ নম্বর, যখন ইরানে আমেরিকা অ্যাটাক করে বসে তখন দ্রুত দোহা অর্থাৎ কাতারের রাজধানী ইরানকে অনুরোধ করে, প্লিজ তোমরা পাল্টা জবাব দিও না, আমরা আমেরিকার সাথে কথা বলছি, বিষয়টা বোঝার চেষ্টা করছি। ইরান দোহার কথা শুনল না, সঙ্গে সঙ্গে মার্কিন ঘাঁটিকে হিট করে আক্রমণ চালালো। যখনই মার্কিন ঘাঁটিতে আমেরিকার ঘাঁটিতে অ্যাটাক হয়ে গেল তখন দোহা মানে কাতার আবারও আমেরিকাকে নক দিল, প্লিজ তোমরা ইরানকে পাল্টা অ্যাটাক করো না। এটা করে আবারও মধ্যপ্রাচ্য উত্তপ্ত হবে, আবারও শান্তি চুক্তি ব্যাহত হবে। এটার তদন্ত করে আসল খবরটা আমরা জানার চেষ্টা করছি। অর্থাৎ কাতার, সৌদি আরব এই দেশগুলো দ্রুত মাঠে সরব হয় এবং এদের সরবতার ফলে বা এরা যে কোনোভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আমেরিকা ইরান কিছুটা স্থিমিত বা ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ মার্কিন ঘাঁটিতে অ্যাটাকের পর আমেরিকানরা এখন পর্যন্ত ইরানের ঘাঁটিতে অ্যাটাক করেনি বলে জানে। পরক্ষণে কি করবে সেটা হয়তো জানা যাবে। সেনকম, মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা সেন্ট্রাল কমান্ড, সেনকম বলছে তারা আত্মরক্ষামূলক অ্যাটাক চালিয়েছে, কারণ ইরান হরমুজে আন্তর্জাতিক জাহাজে অ্যাটাক করেছে। প্রশ্ন হলো এই আত্মরক্ষার জন্য আমেরিকার কতদিন ইরানের আশপাশে ঢুকে শান্তিকে ব্যাহত করবে, কিংবা কারণ ছাড়া, প্রমাণ ছাড়া, তদন্ত ছাড়া ইরানকে দোষী করে এই পাল্টা জবাব দেবে। আবার ইরান বা কতদিন মার্কিন ঘাঁটিগুলোকে এভাবে টার্গেট করতে থাকবে, নাকি এভাবেই আবার একটা যুদ্ধের প্রস্তুতি বা মহড়া শুরু হয়ে যাবে? মূল বিষয়টা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ব্যর্থ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, কারণ এই অঞ্চলে এতদিন ধরে, কয়েক যুগ ধরে ইসরায়েল যে স্বপ্ন তৈরি করেছিল সেই স্বপ্নটা মোটামুটি ইরান ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি আরবের মধ্য থেকে আস্তে আস্তে আওয়াজ উঠছে, কারণ ইরান সাম্প্রতিক সময় একটা জোরালো বক্তব্য দিয়েছে, দেখেছেন আপনারা। সেখানে তারা বলছে যে তারা একটি মুসলিম সামরিক জোট তৈরি করতে চায় এবং এটির জন্য দ্রুত সৌদি আরব বা ইরানের কোনো একটি জায়গায় একটি বিশাল কনফারেন্সের আয়োজন করা হবে। সেখানে প্রত্যেকটি মুসলিম দেশ থাকবে, সেই মুসলিম দেশগুলো সম্মিলিতভাবে একটি সামরিক জোট গঠন করবে। এটা মুসলমানদের অস্তিত্ব রক্ষা। ইরান খুব মানে দ্রুত এই কাজটি করার চেষ্টা করছে। আসছে বিপদকে টের পেয়ে ইরান এখন এই কাজটিতে মনোযোগ দিয়েছে এবং প্রত্যেকটি মুসলিম দেশকে নিয়ে ইরান এই সামরিক জোট করতে চায়। ইরান বলছে না যে আমি মোরল থাকবো না, আমরা সবাই মিলে একটি সামরিক জোট করব, সেখানে সব মুসলিম দেশ থাকবে। এবং এখানে গালফ কান্ট্রি, আরব কান্ট্রির মূল টার্গেট ইরানের কাছে
কারণ এতদিন আরবের জন্য দুটো রাষ্ট্র বিপদ ছিল, একটা ইরান, একটা হলো ইসরায়েল। তো ইরানের সাথে এখন আরবের সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা তুরস্ক এবং পাকিস্তানের মধ্যস্থতার মাধ্যমে। তো আরব দেশগুলো বলছে যে আমরা ইরানের সাথে একটা সমঝোতা চুক্তি করব যাতে ইরান আমাদের উপর আক্রমণ না করে। আবার এখানে মূল খেলাটা খেলছে ইরান। ইরান এখানে আরবদেরকে বলে দিয়েছে, তোমাদের দেশের ভেতর থেকে মার্কিন সবগুলো ঘাঁটিকে সরিয়ে নাও। অর্থাৎ আমেরিকার কোনো ঘাঁটি তোমাদের দেশে রেখো না। প্রথম শর্ত দিয়েছে ইরান আরবদের, আরব রাষ্ট্রগুলোকে। দ্বিতীয় শর্ত দিয়েছে ইরান যে তোমরা যদি মার্কিন ঘাঁটি রাখতেও চাও তাহলে আমাদের চুক্তিবদ্ধ হতে হবে যে মার্কিন ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার হবে না, মানে আমেরিকার কোনো ঘাঁটি ইরানে আক্রমণ করতে তোমরা দিবে না, অনুমতি দেবে না, একদম চুক্তি করতে হবে। আরবরা এই চুক্তিতে রাজি হতে পারে বলা হচ্ছে। ইরান এখানে আসলে যে খেলাটা খেলছে যে যদি ইরানের সাথে মার্কিন ঘাট মানে আরবের এই চুক্তিটি হয়ে যায় যে কোনো আরব রাষ্ট্রের ভেতর থেকে ইরানকে টার্গেট করে আমেরিকা আক্রমণ করতে পারবে না, তাহলে আমেরিকা এই আরবে বসে থাকবে না। কারণ আমেরিকা মূলত ইরানের জন্য এখানে আসছে ইসরায়েলকে রক্ষা করবে আর আরবের পেট্রোডলার লুট করবে। ইরান প্রথম ধাপেই তার নিজের নিরাপত্তা কনফার্ম করতে চায় চুক্তির মাধ্যমে। দ্বিতীয় ধাপে আমেরিকাকে আরব থেকে ছিটকে ফেলবে। এখন আরবরা চাইলেই একদিনের নোটিশে আমেরিকাকে তাদের দেশ থেকে ঘাট ধরে বের করে দিতে পারবে না, সম্ভব না। কারণ তারা অনেক যুগ ধরে এখানে আছে, একটা বিশাল ঘাঁটি তৈরি করে ফেলেছে আরবরা। তাদের হাতেই বলা যায় যে এই রাজপ্রাসাদের চাবি আর আমেরিকানদের হাতে। তো এখন কি করবে? ইরান বলছে যে তোমরা যদি মার্কিন ঘাঁটি রাখো রাখো, কিন্তু আমাদের বিরুদ্ধে এই ব্যবহার হতে দেবে না, এই চুক্তি করো, তাহলে আমরা তোমাদের সাথে চুক্তি করব। এর ফলে ইরান তার নতুন খেলাটা, নতুন রাজনীতির চালটা মাঠে ছাড়তে চায়। কারণ এই চুক্তিটি হয়ে গেলে আমেরিকা মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটিতে বসে ইরানকে টার্গেট করতে পারবে না। তখন কি হবে? আমেরিকা আস্তে আস্তে এখান থেকে চলে যেতে শুরু করবে। পাশাপাশি যখন আমেরিকা আক্রমণ করতে পারবে না তখন ইসরায়েল হয়ে যাবে অনিরাপদ। কারণ ইসরায়েল যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করে ইরানের বিরুদ্ধে, তখন ইরান শক্ত জবাব দেবে। কারণ আমেরিকা জানে ইরান যদি ইসরায়েলকে চেপে ধরে করে বেলুনের মতো ফুস হয়ে যাবে। কারণ ইরানের কাছে ইসরায়েল নামক দেশটা একেবারে ছোট, একেবারে ছোট। আর ইসরায়েলের যত প্রযুক্তি যা কিছু আমেরিকা থেকেই আসে। কিন্তু এই পর্যন্ত যুদ্ধে এত প্রযুক্তি থাকার পরও আমরা দেখলাম যে ইসরায়েল খুব ভালোভাবে মার খেয়েছে ইরানের হাতে। এখন ইরান এই খেলাটা শুরু করছে, যে কোনোভাবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটিগুলোকে সরাবে এবং এই চালটির মাধ্যমেই ইরান মধ্যপ্রাচ্যে তার বিজয় আনবে। আর যদি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলো চলে যায়, ধরে রাখেন আরবের যে সামরিক জোটটি হতে পারে বলে শুনছি ন্যাটোর আদলে, সেটি খুব দ্রুত এগিয়ে চলবে। যদিও আমেরিকা ইসরায়েল এটা হতে দেবে না, তারপরও আরবরা ইরান, তুরস্ক, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হতে পারে, তাহলে নিঃসন্দেহে ইরান যেটি চাচ্ছে মুসলিম সামরিক জোট, এটি সম্ভব হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাত 10টা থেকে 11টার সময় আরেকবার আসার চেষ্টা করবো লাইভে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।